আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। আজ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে এসো বন্ধু, আমরা তাকে সেই সম্মিলিত স্মৃতিভ্রংশ থেকে উদ্ধার করার চেষ্টা করি যা তাঁর জীবন এবং শিক্ষায় তাঁর অবদান এবং ভবিষ্যতের জন্য তরুণ মনকে লালন পালন সম্পর্কে আমাদের ধারণাকে গ্রাস করে ফেলেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অনেকেই ঠাকুরের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন জে.এম. কুমারাপ্পা, যার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট থিসিস রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন পরীক্ষা করেছিল। 1930 সালে প্রকাশিত এটির শিরোনাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের স্কুল শিক্ষক। জে.এম. কুমারাপ্পা ছিলেন বিখ্যাত কুমারাপ্পা ভাই জে.সি. কুমারাপ্পা এবং ভারতের কুমারাপ্পার বড় ভাই, যারা গান্ধীর সংগৃহীত রচনা আমাদের কাছে রেখে গেছেন। জে.সি. কুমারাপ্পার জীবনীকার দীপক মালঘানের মতে ভারতন একজন দার্শনিক এবং সংস্কৃত পণ্ডিত হিসাবে প্রশিক্ষণ পেয়েছিলেন। তিনি এডিনবার্গ এবং লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ থেকে 2টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন, যেখানে তিনি যথাক্রমে জন ডিভের নীতিশাস্ত্র এবং বিশ্বাদ্বৈত বেদান্ত ধর্মতত্ত্ব অধ্যয়ন করেছিলেন। লন্ডনে তার গবেষণাপত্র রামানুজের দেবতার ধারণা, আদি শঙ্করের অধিবিদ্যাগত পদ্ধতি এবং রামানুজের বাস্তববাদের মধ্যে পার্থক্যগুলিকে পদ্ধতিগতভাবে চিত্রিত করার জন্য প্রথম আধুনিক ইংরেজি ভাষার রচনাগুলির মধ্যে একটি ছিল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে জে.এম. কুমারাপ্পার গাইড এবং পরামর্শদাতা ছিলেন জন ডিউই, যিনি তার শিশু শিক্ষার উপর আমার শিক্ষামূলক মতবাদ বইয়ের জন্য পরিচিত। তাই এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে জে.এম. কুমারাপ্পার কাজ শিশুদের শিক্ষা এবং সামগ্রিক বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং জে.এম. কুমারাপ্পার প্রতিফলন আজও প্রাসঙ্গিক, কারণ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে খালি বিতর্ক এবং ঘাঁটির লড়াইয়ে শিক্ষানীতি এখনও ব্যর্থ হচ্ছে। নীতিগত জটিলতার কোনো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। স্কুল শিক্ষার খরচ এবং উদ্দেশ্য সম্পর্কিত মৌলিক প্রশ্নগুলি এখনও উত্তরহীন। আজ স্কুল শিক্ষা অত্যন্ত ব্যয়বহুল। অনেক রাজ্যে সরকারি স্কুলগুলি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং বেসরকারি স্কুলগুলি আদর্শ হয়ে উঠেছে। এমনকি দরিদ্ররাও তাদের নিজস্ব পুষ্টির চাহিদা ত্যাগ করে তাদের সন্তানদের জন্য বেসরকারি স্কুলে পড়াশোনা করানোর চেষ্টা করে। যখন উচ্চ মূল্যের অভিনব বেসরকারি স্কুল শিক্ষা আলোচনায় প্রাধান্য পায়, তখন 1 শতাব্দী আগে ঠাকুর যা লিখেছিলেন তা স্মরণ করা মূল্যবান। যেমন কুমারাপ্পা উদ্ধৃত করেছেন, শিক্ষার প্রসার এবং মানব জীবনে উচ্চতর প্রভাব আনা আধুনিক দক্ষ ও ব্যয়বহুল সরঞ্জামের ফ্যাশন অনুসরণ করার চেয়ে অসীমভাবে বেশি গুরুত্বপূর্ণ, যা একটি ফেটিশের স্তরে উন্নীত হয়েছে এবং যা আমাদের প্রেমহীন এবং আত্মাহীন শিক্ষা ব্যবস্থার সাথে মিলিত হয়ে আমাদের দারিদ্র পীড়িত দেশে অগ্রগতি এবং শিক্ষার প্রসারের শত্রু। দারিদ্র পীড়িত জীবনের শিক্ষার অংশকে ব্যয়বহুল করা টাকার ব্যাগ কিনে নিজের সমস্ত অর্থ নষ্ট করার মতো হবে। আমাদের দেশে এই ধারণাটি গ্রহণ করা হবে না যে সরস্বতীর আসন তার কোনো জাঁকজমকের জন্য লক্ষ্মীর কাছ থেকে ধার করা জিনিসপত্রের জন্য ঋণী।
শিক্ষা ও জনজীবনে ধর্ম সম্পর্কে ঠাকুরের দৃষ্টিভঙ্গি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি সতর্ক করে দিয়েছিলেন, ভালোবাসা ও সেবা হিসাবে নিজেকে প্রকাশ করার পরিবর্তে ধর্ম হিন্দু ও মুসলমানদের মধ্যে সদিচ্ছাকে ধ্বংস করে কেবল একটি ধ্বংসাত্মক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। ধর্মে আনুষ্ঠিকতা রাজনীতিতে জাতীয়তাবাদের মতো। এটি সাম্প্রতিক অহংকার, পারস্পরিক ভুল বোঝাবুঝি এবং নির্যাতনের মনোভাবের জন্ম দেয়। আমাদের মধ্যযুগীয় সাধুরা তাদের প্রেমের আলো এবং সত্যের অভ্যন্তরীণ উপলব্ধির মাধ্যমে মানুষের আধ্যাত্মিক ঐক্য উপলব্ধি করতে পেরেছিলেন। তাদের কাছে আনুষ্ঠানিকতার অসংখ্য বাধার কোনো অস্তিত্ব ছিল না, এবং তাই হিন্দু ও মুসলমানদের পারস্পরিক বিরোধী বিশ্বাস যতটা তারা অমলিনযোগ্য বলে মনে হয়েছিল, তাদের বিচলিত করেনি। আমরা যদি সমগ্র ভারতের কল্যাণ চাই, তাহলে হিন্দু ও মুসলমানদের কেবল ঐক্যবদ্ধ হওয়া উচিত নয়, বরং তাদের সমতার ভিত্তিতে একত্রিত হওয়া উচিত। দুই প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়নের ব্যক্তিগত সমতা নয়, বরং তাদের পিছনে থাকা সামাজিক সমর্থনের ক্ষেত্রে সমতা। শিক্ষা, নাগরিকত্ব এবং জাতিসত্তা সম্পর্কে ঠাকুরের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে নিহিত মানবতার এই দৃষ্টিভঙ্গি এবং আমরা আমাদের সহমানবদের সাথে কিভাবে আচরণ করি, এই দৃষ্টিভঙ্গি ছিল। শিশুরা কিভাবে শেখে সে সম্পর্কে গভীরভাবে সজ্ঞাত। শান্তিনিকেতনে তার পরীক্ষা নিরীক্ষা তাকে শিশুদের শিক্ষা সম্পর্কে আজকের আমাদের অন্তর্দৃষ্টির অগ্রদূত করে তুলেছিল। তার দৃষ্টিভঙ্গি জিন পিয়াগেটের সাথে মিলে যায়, যার তত্ত্বগুলি এই ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে শিশুরা কেবল জ্ঞানের নিষ্ক্রিয় গ্রাহক নয়, বরং তাদের নিজস্ব শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 1929 সালে ডেনমার্কে অনুষ্ঠিত মন্টেসরি আন্তর্জাতিক সম্মেলনে দুজনের দেখা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, মারিয়া মন্টেসরিও। রবীন্দ্রনাথ ঠাকুরের একজন মহান ভক্ত ছিলেন মারিয়া মন্টেসরিও, এবং ভারতে তার গভীর আগ্রহের কারণে তিনিও তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। 1940 সালে ফ্যাসিবাদী ইতালি থেকে পালিয়ে এসে তিনি ভারতে আসেন এবং ঠাকুর তাকে একটি চিঠিতে উষ্ণভাবে স্বাগত জানান। তিনি উত্তরে বলেন, আপনার কাছ থেকে এবং আপনার শুভেচ্ছা শুনে আনন্দিত, যার প্রতিদান আমি আন্তরিকভাবে দিচ্ছি। আপনি জানেন, আমি শিক্ষাক্ষেত্রে আপনার কাজের একজন মহান ভক্ত, এবং আমার দেশবাসীর সাথে আমি সত্যিই এটিকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে ভারত এই মুহূর্তে সৃজনশীল আত্মপ্রকাশের ক্ষেত্রে আপনার নির্দেশনা পেতে পারে। আজ ঠাকুরকে স্মরণ করার সময়। এসো বন্ধু, আমরা তার জীবন দর্শন, শিক্ষায় তার অবদান এবং জীবনের অর্থ এবং সুখ সম্পর্কে তার ধারণাগুলিকে সকল শিক্ষার ভিত্তি হিসেবে স্মরণ করি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, শিল্পে থেকো, সৃজনে থেকো, সঙ্গে থেকো।